हमें हमारे कामों के बल पे वोट दो। सारे लोग ये बात को समझते हैं कि केजरीवाल जो भी बोलता है वो हमेशा झूठ ही बोलता है। कि ये दो पार्टियां अगर पैसे बांट के वोट ले रही हैं तो फिर इसका मतलब है कि उनको लोगों से रिस्पांस नहीं मिल रहा है। নতুন বছর আসার সাথে সাথেই দিল্লি বিধানসভা নির্বাচনের তোড়জোড় শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যে কিন্তু ইলেকশন কমিশনের পক্ষ থেকেও নোটিফিকেশনের মাধ্যমে সময় নির্ঘণ্ট জানিয়ে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে গত 10ই জানুয়ারি, যেখানে বলা হচ্ছে যে এই নির্বাচনের জন্য নমিনেশন বা মনোনয়নপত্র জমা দিতে পারবে বিভিন্ন রাজনৈতিক দল 17ই জানুয়ারি পর্যন্ত। এই নমিনেশন বা মনোনয়নপত্র স্ক্রুটিনিংয়ের শেষ তারিখ রয়েছে 18ই জানুয়ারি। নমিনেশন বা মনোনয়নপত্র প্রত্যাহারেরও শেষ তারিখ থাকছে 20শে জানুয়ারি। ভোট গ্রহণ হবে আগামী মাসের 5ই ফেব্রুয়ারি, অর্থাৎ হাতে মাত্র আর 15টা দিন বাকি। ফল প্রকাশ হবে তার ঠিক 3 দিন পরে, অর্থাৎ 8ই ফেব্রুয়ারি। এক দফায় দিল্লির 70টি বিধানসভা আসনে এবার নির্বাচন হতে চলেছে। আমরা আগেই জেনেছিলাম যে 2025 সালেই কিন্তু নতুন বছর আসার সাথে সাথেই বিধানসভা নির্বাচন হবে। সেই কথা মোতাবেক এবং নির্বাচন কমিশনের নির্ঘণ্ট অনুযায়ী কিন্তু আগামী 5ই ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন হতে চলেছে দিল্লির মোট 7টি লোকসভা কেন্দ্রের অন্তর্গত 70টি বিধানসভা আসনে। আসুন এ ব্যাপারে আজকে পুঙ্খানুপুঙ্খভাবে একটু আলোচনা করে নেওয়ার চেষ্টা করি। দিল্লিতে আগামী দিনে কোন সরকার নতুনভাবে আসতে চলেছে, সেটা আপ সরকার আবারও তারা পূর্বে 3বারের ন্যায় এবারেও তারা জয়ী হবে, নাকি নতুন সরকার আসবে, সেক্ষেত্রে বিজেপি নাকি কংগ্রেস কেউ কি আসতে পারে। যদিও বিগত 20 বছর ধরে 20 বছরেরও বেশি সময় ধরে কিন্তু বিজেপি অনেকটাই এখানে শুকনো অবস্থায় পড়ে রয়েছে। সেই তুলনায় কংগ্রেস এক সময় কিন্তু এখানে 2008 সালে রাজত্ব করে গেছে। আবার বর্তমানে এখন কংগ্রেস কিন্তু এই দিল্লির বিধানসভা নির্বাচনের ব্যাপারে অনেকটাই উদাসীনভাবে তাদেরকে দেখা যাচ্ছে। তাহলে কংগ্রেস এ ব্যাপারে কি ভাবছে? অপরদিকে আপ সরকার কতটা প্রস্তুত? এদিকে বিজেপি বা তাদের এখানে কিছু অস্তিত্ব বা তাদের এখানে মজবুত ঘাঁটি তৈরি করার ব্যাপারে কি চিন্তাভাবনা করছে, সমস্ত ব্যাপারটাই কিন্তু আজকের এপিসোডে একটু আলোচনা করার চেষ্টা করব। কেননা আর বেশি দিন সময় নেই, 15 থেকে 20 দিনের মধ্যেই কিন্তু নির্বাচন হতে চলেছে। সময় নির্ঘণ্ট এবং সেই সঙ্গে নোটিফিকেশান দিয়ে কিন্তু ফাইনালি ডেট টাইম সমস্ত কিছু জানিয়ে দেওয়া হয়েছে। কটি দফায় ভোট হবে? একটি দফাতেই ভোট হবে মোট 70টি বিধানসভা আসনে। দিল্লিতে হারানো জমি পুনরায় ফিরে পেতে কংগ্রেস ইতিমধ্যে কিন্তু উঠে পড়ে লেগেছে। শক্তিশালী বিরোধী দলকে পরাজিত করার পাশাপাশি কংগ্রেস নেতা আম আদমি পার্টির ঘেরাটোপ থেকে কিন্তু ইতিমধ্যে মুক্ত হতে চাইছে। আম আদমি পার্টির শীর্ষ নেতৃত্বদের বক্তব্যকে নিয়ে নানান সমালোচনা করছেন বর্তমানে কংগ্রেসরাও। দিল্লি বিধানসভা নির্বাচনের লড়াইকে যে কোনো প্রকারেই হোক ত্রিমুখী লড়াইয়ে রূপ দিতে প্রয়াসী হয়েছে তারা। এই ত্রিমুখী লড়াইয়ের একদিকে থাকবে বর্তমান শাসক দল আপ অর্থাৎ আম আদমি পার্টি, দ্বিতীয় থাকবে কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ রাহুল গান্ধী পরিচালিত কংগ্রেস, আর তৃতীয় যেটা থাকছে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি। তবে এবারের নির্বাচনে বিজেপি বড়সড় একটা দাও মারার অপেক্ষায় রয়েছে। নতুন বছর আসার সাথে সাথেই দিল্লি বিধানসভা নিয়ে বিজেপির মধ্যে একটা তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল ইতিমধ্যে। এবারে সেই নির্বাচন আসছে। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন থেকে এই বিজেপি কিন্তু ইতিমধ্যে শিক্ষা নিয়ে নিয়েছে। তারা নিজেদের মধ্যে আভ্যন্তরীণ নানান সলা পরামর্শের মাধ্যমে আগামী নির্বাচনের জন্য নানান কৌশল তারা গ্রহণ করেছে, রণকৌশল তারা ইতিমধ্যে নিয়ে নিয়েছে। দিল্লিতে নির্বাচনের টিকিট বিলি ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কমপ্লিট হয়ে গিয়েছে। সূত্র মারফত যে তথ্য আমরা পাচ্ছি সেখান থেকে জানা যাচ্ছে যে যেখানে যেখানে পার্টির শীর্ষ স্তর থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত সংযোগ সাধন সম্ভব হয়েছে অর্থাৎ জনসংযোগ সম্ভব হয়েছে, সেই সকল কেন্দ্রে কিন্তু বিজেপি অর্থাৎ দিল্লিতে যাদের অস্তিত্ব একেবারেই বর্তমানে নেই, এক কথায় বলবো অস্তিত্ব নেই বললে ভুল হবে, কেননা 2019-এর যে লোকসভা নির্বাচন হয়েছে সেখানে দিল্লিতে 7টা লোকসভা আসনের মধ্যে 7টিতেই কিন্তু বিজেপি জয়ী হয়েছে। তাই সেই জায়গা থেকে কিন্তু এবারের বিধানসভা নির্বাচন দিল্লির ক্ষেত্রে অনেকটাই ভাবিয়ে তুলছে। সেই সকল কেন্দ্রে অর্থাৎ যেটা আমরা বলছিলাম যে সকল কেন্দ্রগুলিতে জনসংযোগ বিজেপির সঙ্গে সাধারণ মানুষের সম্ভব হয়েছে, সেই সকল কেন্দ্রে কিন্তু বিজেপি জয় হাসিল করতে পেরেছে। আর যেখানে যেখানে এই জনসংযোগের ঘাটতি পড়েছে সেখানেই দলের পরাজয় নিশ্চিত হয়েছে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে হরিয়ানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান যেখানে ইতিমধ্যে বিধানসভা নির্বাচন হয়ে গেল 2024-এর শেষের দিকে, সেই সকল রাজ্যে বিজেপি খুব ভালো ফল করেছে। আর এই চিন্তাভাবনা থেকেই আগামী দিল্লি বিধানসভা নির্বাচন যেটা 5ই ফেব্রুয়ারি হতে চলেছে সেটিকে পাখির চোখ করে দিল্লির
মোট 70টি বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে অর্থাৎ 70টি বিধানসভা আসনে এক দফায় একই দিনে 5ই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য নানান পরিকল্পনা গ্রহণ করে চলেছে বিজেপি এবং সেই সঙ্গে কংগ্রেসও। এদিকে আপ সরকারও কিন্তু বসে থাকার পাত্র নয়। এবার বিজেপি কিন্তু ইতিমধ্যে এমপি ফর্মুলাকে কাজে লাগাতে চলেছে এবারের দিল্লি বিধানসভা নির্বাচনে। মধ্যপ্রদেশে যে পদ্ধতিকে তারা কাজে লাগিয়েছিল, এখানেও ঠিক সেই পদ্ধতি তারা অনেকটা কার্যকরী করার চেষ্টা করছে। এবারে ঠিক সেই পরিকল্পনাকে কিন্তু তারা কতটা বাস্তবায়িত করতে পারবে এবং সেটা কতটা কাজে লাগবে, সেটাই এখন বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে 8ই ফেব্রুয়ারি। তবে তার আগে কিন্তু আমরা একটু সমীক্ষা করে নিতেই পারি। এবারের নির্বাচনে দিল্লির শাসক দল থেকে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পাশাপাশি দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অতিশী মারলেনাকেও ভোটে লড়তে দেখা যাবে। সেই সঙ্গে দিল্লির সংসদ স্থানীয় নেতাদেরকেও এবারে বিধানসভা নির্বাচনে ভোটে দেখতে পেতে পারি। দলের হাইকমান্ডের সূত্র মারফত প্রাপ্ত তথ্য অনুযায়ী মধ্যপ্রদেশের ন্যায় দিল্লিতেও অধিকাংশ বড় বড় নেতাদের লড়াইয়ে নামতে দেখা যেতে পারে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু সেরকমই তথ্য আমাদের কাছে উঠে আসছে। এবারে 2024 লোকসভা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদেরকেও কিন্তু এবারে সেটা কংগ্রেসই বলুন কিংবা বিজেপি বলুন কিংবা সরকার অর্থাৎ আম আদমি পার্টি, প্রত্যেকেই কিন্তু ইতিমধ্যে বিভিন্ন দল কিন্তু এজেন্সির মাধ্যমে যে সকল তথ্য তারা সংগ্রহ করতে পেরেছে সেই মোতাবেক কিন্তু বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বিভিন্ন টিকিট তারা বিলি করেছে, যা ইতিমধ্যে কমপ্লিটও হয়ে গেছে। দিল্লি বিধানসভা নির্বাচন আগামী 5ই ফেব্রুয়ারি হতে চলেছে, সেটা আমাদের কাছে পরিষ্কার। এদিকে কংগ্রেস দিল্লিতে তাদের এককালের হারানো ক্ষমতা, হারানো জমি পুনরুদ্ধার করতে শতপ্রণোদিত হয়ে উঠেছে, যা ইতিমধ্যে আম আদমি পার্টির কপালে কিন্তু চিন্তার ভাঁজ নামিয়ে এনেছে। 2012-তে আম আদমি পার্টি ক্ষমতায় আসার আগে পর্যন্ত দিল্লিতে কেবল বিজেপি এবং কংগ্রেসের মধ্যে দ্বিমুখী লড়াই চলত। এই হিসেবে 1993 সালটি বাদ দিলে আর কোনো বিধানসভা নির্বাচনে কংগ্রেস 40% নিচে কখনো ভোট পায়নি। বছরের পর বছর কংগ্রেসের ভোট নিম্ন শ্রেণীর মানুষ এবং মুসলিম সম্প্রদায়ের কাছ থেকে একচেটিয়াভাবে পেয়ে আসছিল। আর এরই ওপর নির্ভর করে কংগ্রেস দীর্ঘ 15টি বছর দিল্লিতে ক্ষমতায় আসীন ছিলেন। তবে 2012 সালের পর থেকে রাজনীতির এই সমীকরণ পুরোপুরিভাবেই বদলে গিয়েছে। কংগ্রেসের মজবুত ভোট ব্যাংক চলে গিয়েছে আপ সরকারের ঘাঁটিতে। আপ সরকারের শীর্ষস্থানীয় নেতাদের দল থেকে ভাঙিয়ে এনে কংগ্রেস তাদেরকে এবারের ভোটে টিকিট দিয়েছে। এমনকি মুখ্যমন্ত্রী অতিশী মারলেনার বিরুদ্ধেও কিন্তু ভোটে দাঁড় করিয়েছে কংগ্রেস নেতাদের। তাহলে এখন দাঁড়াচ্ছে বিষয়টা যে এবারে তাহলে আপ সরকার আবারও তাদের ক্ষমতায় ফিরে আসতে পারে, নাকি অন্য কোনো দল অর্থাৎ বিজেপি বা কংগ্রেস সেখানে ভালো ফল করবে। ইতিমধ্যে কিন্তু সময় নির্ঘণ্টের পাশাপাশি অনেক কিছুই কিন্তু পাবলিশড হয়ে গিয়েছে। ইতিমধ্যে নির্বাচনী আদর্শ নিয়মবিধি জারি হয়ে গিয়েছে। কিছু তথ্য আমরা এই প্রসঙ্গে জানব। বর্তমানে বিধানসভা আসন রয়েছে দিল্লিতে কিন্তু 70টা, যা একদিনে কিন্তু এই 70টা বিধানসভা আসনে নির্বাচন হতে চলেছে। মোট লোকসভা আসন রয়েছে 7টি। বর্তমানে মোট ভোটার রয়েছেন অর্থাৎ ভোট দেবেন সমগ্র দিল্লি রাজ্যে মোট 1,55,858 জন এবারে ভোট দেবেন। 2020-তে বিধানসভা নির্বাচনের ফলাফলটা একটু লক্ষ্য করব। এখানে দেখতে পাচ্ছি আপ দল পেয়েছিল 70টির মধ্যে 62টি আসন আর বিজেপি পেয়েছিল মাত্র 8টি আসন। সেদিক থেকে 2019 অর্থাৎ তার ঠিক 1 বছর আগে যে লোকসভা নির্বাচন হলো, সেখানে বিজেপি দল এখানে 7টা বিধানসভা আসনের মধ্যে 7টিতেই কিন্তু জয়ী হয়েছিল। কিন্তু 2020-তে তার ঠিক পরের বছরই রেজাল্ট কেন এরকম হলো সেটা নিয়ে কিন্তু চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিজেপির পক্ষে, যা এবারের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে তাদেরকে অনেকটা চাপে ফেলতে চলেছে। তবে এটা ঠিক 2019-এর লোকসভা নির্বাচন আর 2020-র বিধানসভা নির্বাচন, আমরা কিন্তু বিগত এপিসোডেও বলে এসেছি যে লোকসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচনের মধ্যে বিস্তর ফারাক। ক্যালকুলেশন তো দূরের কথা, এখানে ভোটের রেজাল্ট কিন্তু অনেক পার্থক্য হয়ে যায়, সেটা কিন্তু আমাদের কাছে এখানে পরিষ্কার হয়ে আসছে। 2019-এ বিজেপি এখানে 7 পাচ্ছে 7টি লোকসভা আসনের মধ্যে। ঠিক একইভাবে কিন্তু দেখুন 2020-তে তার ঠিক পরের বছরই ভোট হলো, অথচ এখানে বিধানসভা নির্বাচনের রেজাল্ট কী হলো? আম আদমি পার্টি পেল 62টা আসন 70টার মধ্যে আর বিজেপি পাচ্ছে মাত্র 8টি আসন। একেবারে সমীকরণ পুরো পাল্টে গেছে। আপ দল কিন্তু এখানে দেখুন 7 যখন অর্জন করছে লোকসভা নির্বাচনে 2019-এ, তখন আম আদমি পার্টি কিন্তু এখানে শূন্য হয়ে গিয়েছিল। এখন বিষয় হলো তাহলে আগামী 2025-এর কথাই বলি, চলতি বছরে 2025-এর 5ই ফেব্রুয়ারি মানুষ, দিল্লির জনগণ তাদের মতামত প্রকাশ করবেন সেই ভোট বক্সে, ব্যালট বক্সে। সেখান থেকে কি তথ্য উঠে আসবে সেই তথ্য আমরা পাবো। সেই তথ্যের রেজাল্ট ফাইনালি আমরা জানতে পারবো ইলেকশন কমিশনের দেওয়া ফলাফল প্রকাশের মধ্য দিয়ে, যা প্রকাশিত হবে আগামী 8ই ফেব্রুয়ারি।
রাজধানী দিল্লিতে 70টি বিধানসভা কেন্দ্রে এবার নির্বাচন। প্রত্যেকটি রাজনৈতিক দল নিজ নিজ ক্ষমতা অনুযায়ী এবার ভোটে লড়বেন। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মনোনীত প্রার্থীদের তালিকাও প্রকাশ করে দিতে শুরু করেছেন। কে হবেন এবারের মুখ্যমন্ত্রী, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। এবারের নির্বাচনকে ঘিরে দিল্লিবাসীর মনে কি ঘটছে, দিল্লির সাধারণ জনগণের মনে ঠিক কি ঘুরপাক খাচ্ছে, এটাও কিন্তু আমাদের কাছে একটা জানার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। সুদূর ব্রিটিশ শাসনকাল থেকেই অর্থাৎ 1929 সালে এই দিল্লি শহর নির্মাণের কাজ শুরু হয়েছিল, যা মাত্র 5 বছরের মধ্যেই তৈরি হয়ে গিয়েছিল। ব্রিটিশ রাজ পরিবারের সদস্য ডিউক অফ কার্নাডের নাম অনুসারে এই এলাকার একসময় নাম রাখা হয়েছিল। বর্তমানে দিল্লির এই কার্নাড প্লেস, যা দুনিয়ার বিভিন্ন বিলাসবহুল মার্কেটটির মধ্যে এখন অন্যতম। দিল্লি অর্থাৎ নতুন দিল্লি কিন্তু একাধারে যেমন দেশের রাজধানী, তেমনই আবার একটি রাজ্য। দেশের রাজধানী হিসেবে বর্তমান কেন্দ্রীয় সরকার বিজেপিরও যেমন টার্গেট রয়েছে, আবার একইভাবে এখানে শাসন ক্ষমতায় থাকা আম আদমি পার্টিরও কিন্তু নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার একটা প্রবল ইচ্ছা রয়েছে। এই সিটকে মুখ্যমন্ত্রী সিটও বলা হয়ে থাকে, কারণ এখান থেকে যে জেতে সেই হয় দিল্লির মুখ্যমন্ত্রী। 3 বারের বিধায়ক, 3 বারের মুখ্যমন্ত্রী সিএমের সিট ছেড়ে যাওয়া অরবিন্দ কেজরিওয়ালের পক্ষে এবার পুনরায় সিএম সিট ফিরে পাওয়া মোটেই সহজ কাজ কিন্তু নয়, তা আমরা ইতিমধ্যে প্রত্যেকেই ভালোভাবে বুঝতে পারছি। কারণ তার সামনে এবার প্রধান বিরোধী প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন দিল্লির প্রাক্তন 2 মুখ্যমন্ত্রীর পুত্র, যার মধ্যে রয়েছেন বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী শাহির সিং বর্মার পুত্র প্রবেশ বর্মা আর কংগ্রেসের শীলা দীক্ষিতের পুত্র সন্দীপ দীক্ষিত। এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আম আদমি পার্টি নেতা অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য কি রয়েছে সেটা একটু আমরা শুনে নেব। हम लोगों को बता रहे हैं कि 10 साल में हमने ये काम किए, आने वाले 5 साल में ये काम करेंगे, हमें हमारे कामों के बल पे वोट। অন্যদিকে কংগ্রেসের শীলা দীক্ষিতের পুত্র সন্দীপ দীক্ষিত অরবিন্দ কেজরিওয়ালের ওপর আক্রমণ শানিয়ে বলেন, सारे लोग ये बात को समझते हैं कि केजरीवाल जो भी बोलता है वो हमेशा झूठ ही बोलता है। जब मैं सारी महिलाओं को सम्मान दे सकता हूँ लाडली योजना में, तो आपको तो आज ही देना चाहिए। आप ऐसा क्यों बोलते हैं कि पहले वोट कीजिए मुझे बाद में दूंगा। এই 2 নেতার বক্তব্যের ভিত্তিতে দিল্লির সাধারণ জনগণ, সাধারণ ভোটাররা কি বলছেন একটু শুনে নেব। कि ये 2 पार्टियां अगर पैसे बांट के वोट ले रही हैं, तो भी इसका मतलब है कि उनको लोगों से रिस्पांस नहीं मिल रहा है। जहां लोग हैं, महिलाएं हैं, मुझे वोट दें नहीं दें, हमारे काम को पसंद करें नहीं करें, हम सम्मान से इनका वोट लेंगे। লক্ষ্য করার বিষয়, নতুন দিল্লি কেবল দিল্লি নয়, বরং এটি ভারতবর্ষের সবথেকে ভিভিআইপি বিধানসভা আসন। 2008 সালে প্রথম কংগ্রেসের শীলা দীক্ষিত এবং পরে 2013 সাল থেকে এখানে কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হয়ে আসছেন। অন্যদিকে বিজেপির দিক থেকে দিল্লি রাজ্যের মুখ্যমন্ত্রীর আসন একেবারে শুকনো হয়ে পড়ে রয়েছে। এবারে সেই 3 হেভিওয়েট নেতাদের ব্যাপারে কি ভাবছেন দিল্লির সাধারণ জনগণ? সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে মুক্তি পেয়ে মুখ্যমন্ত্রী আসন থেকে পদত্যাগ করলেও সেই জায়গায় অতিশী মার্লেনাকে বসিয়ে খুব বড় একটা দাও মেরেছিলেন। তবে এবারের নির্বাচনে সেই দাও আদৌ কতটা কাজে আসবে সেটাই দেখার বিষয়। बहुत क्रिमिनल एक्टिविटीज़ बहुत ज़्यादा बढ़ रही हैं, गर्ल्स के साथ रेप और चाहे थेफ्ट के दो या लाइक वैसे हादसे भी काफ़ी हो रहे हैं, लाइक गोलियां चल रही है जगह जगह। आम आदमी पार्टी सही लगती है। मुद्दा तो मैम विकास का ही है। किसने किया है? मोदी जी ने। मोदी जी ने? हाँ जी। तो दिल्ली के लिए मोदी जी आएंगे या अरविंद केजरीवाल? मोदी जी आएंगे मैम, अभी दिल्ली की नई शेरनी आ गई है। हाँ। तो अब मुख्यमंत्री वही बनेंगी। ইংরেজদের দ্বারা নির্মিত এই নতুন দিল্লি এবার তাহলে কার হতে চলেছে? লক্ষণীয় বিষয় হলো এই নতুন দিল্লি বিধানসভা আসন কিন্তু নানান দিক থেকে সমৃদ্ধ। কেননা এই নতুন দিল্লি বিধানসভাতেই আছে ইন্ডিয়ান গেট, রাষ্ট্রপতি ভবন, সংসদ ভবন, দেশের সবথেকে বড় হাসপাতাল এইমস, মাসুর বাজার, সরোজি নগর, খান্না মার্কেট ইত্যাদি ইত্যাদি। তবে এই বিধানসভা আসনের অন্যতম একটি বিশেষ পরিচিতি রয়েছে এবং সেটি হলো কার্নাড প্লেস। দিল্লি কা দিল কার্নাড প্লেস। কার্নাড প্লেসে অবস্থিত প্রচুর সংখ্যক দেওয়াল কেবল ইট, সিমেন্ট এবং বালি দ্বারাই নির্মিত নয়, সেই সঙ্গে এখানে বিরাজ করছে দিল্লিবাসীর ভাবনা, অনুভূতি। একে একে দীর্ঘ 42টি বছর কেটে গিয়েছে, কিন্তু আজও এর ঔজ্জ্বল্য কমেনি এবং এই জায়গার প্রতি দুনিয়ার মানুষের আনাগোনাও বন্ধ হয়নি। নতুন দিল্লি কেবল মাত্র একটি বিধানসভা আসনই নয়, বরং এটি মুখ্যমন্ত্রীর সিট।
এই জন্যই এই আসনকে লক্ষ্য করে কেবল এক বিধানসভা আসনই বলা যায় না, মুখ্যমন্ত্রীর পাশাপাশি কেজরিওয়ালের কাজও কিন্তু এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বর্তমান শাসক দল আম আদমি পার্টি সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের রয়েছে ভুরি ভুরি অভিযোগ, সেই সঙ্গে আম আদমি পার্টিকে অনেক মানুষ সমর্থনও করছে। কি সেই অভিযোগ, কি সেই সমর্থন, একটু শুনে নেব। सीएम के तौर पर केजरीवाल का काम भी मुद्दा है। पिछले सालों से लोगों ने पूरी बहुमत से आम आदमी पार्टी को सिलेक्ट किया, लेकिन उनको कुछ नहीं मिला। तो आम आदमी पार्टी का एक ही उनका नजरिया है कि बस हमको सपोर्ट नहीं मिलती, हमको पैसा नहीं मिलता, कोई डेवलपमेंट नहीं। डेवलपमेंट का पहिया बिल्कुल रुक गया है, सड़कें टूटी पड़ी है, कोई डेवलपमेंट नहीं हो रहा। कांग्रेस 15 साल शीला दीक्षित रही, चारों तरफ विकास की नदी बह रही थी जी, चारों तरफ सारे रोड टूटे पड़े हैं, कोई सुविधा नहीं जी किसी प्रकार की। मुद्दा तो मेन वही है कि सफाई नहीं होती दिल्ली में और कंस्ट्रक्शन नहीं हुआ है रोड्स पे। तो मेन वही है कि वही काम अगर हो जाए, जैसे कि आम आदमी पार्टी भी बहुत टाइम से है, तो वो काम वो नहीं कर पाए हैं और वो कहीं ना कहीं दोष ठहराते हैं कि बीजेपी उनको काम नहीं करने दे रही है। तो अगर वो खुद काम नहीं करना चाहते हैं और अगर वो कह रहे हैं कि बीजेपी उनको काम करने से रोक रही है, तो बीजेपी को ही इलेक्ट करके पावर में लाता कि वो काम कर सके। दिल्ली में आप और सेंटर में बीजेपी, ये लॉजिक लास्ट 10 साल से काफी क्लियर है। দিল্লিতে মোট 70টি বিধানসভা আসনের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে হলে ম্যাজিক ফিগার হিসেবে 36টা আসন কিন্তু তাকে পেতেই হবে। এক্ষেত্রে নতুন দিল্লি বিধানসভা আসনটির জন্য যদি আমরা তাকাই তাহলে দেখতে পাচ্ছি এই জোনটিতে মোট 6টি বিধানসভা আসন রয়েছে। আমরা কিন্তু যা বুঝতে পারছি বা সমীক্ষা যেটা বলছে, এখানে কিন্তু আম আদমি পার্টি এই 6টির মধ্যে 4টি আসন পেতে পারে, বিজেপি পেতে পারে 1টি আসন, বাকি 1টি আসন কংগ্রেসের পাওয়ার সম্ভাবনা রয়েছে, কিংবা অন্যান্য পার্টিও কিন্তু পেতে পারে। আগামী দিনে আমরা দিল্লির মোট 70টি বিধানসভা আসন নিয়ে বিভিন্ন জোন অনুযায়ী আমরা বিস্তারিত আলোচনায় আসব। আজকের এপিসোড আপাতত বিভিন্ন তথ্য, বিভিন্ন সমালোচনার মধ্য দিয়ে একটু সাজিয়ে গুছিয়ে কিংবা অগোছালোভাবে, একটু বিস্তারিতভাবে কিংবা একটু সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করে নিলাম। এপিসোড কেমন লাগলো নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানান। সেই সঙ্গে আপনাদেরও কিছু মতামত থাকলে, কিছু জানার বিষয় থাকলে, কিছু জানানোর বিষয় থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সেই সঙ্গে আগামী 5ই ফেব্রুয়ারি যথাযথ সময়ে কিন্তু নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নির্বাচন হতে চলেছে দিল্লির মোট 70টি বিধানসভা আসনে একটি মাত্র দিনের মধ্যেই, যার ফলাফল কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে 8ই ফেব্রুয়ারি। সেদিকে তাকিয়ে থাকবো, সেই ফলাফলের জন্য আমরা অপেক্ষা করব। তো চলুন আজ আপাতত এ পর্যন্তই। নমো টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।